চন্দনা দেবী তার ছেলে প্রীতম, বৌমা ছবি এবং এক মেয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে বাস করে। প্রিয়াঙ্কা বিবাহ উপযোগী হয়ে গেলে চন্দনা দেবী প্রিয়াঙ্কার সঙ্গে রতন নামে এক ছেলের বিয়ে ঠিক করে। আর মেয়ের বিয়ে নিয়ে চন্দনা দেবীর বাড়ি একেবারে আনন্দে মেতে ওঠে। এমন সময় রতনের মা রচনা দেবী চন্দনা দেবীকে ফোন করে বলে, হ্যাঁ দিদি বলুন, আর কিছুদিন পরেই আমার মেয়ে আপনার বাড়ির বউ হয়ে যাবে। আমি খুব খুশি, কিন্তু আজকে আপনি হঠাৎ করে ফোন করলেন, কোনো সমস্যা হয়েছে নাকি? না না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আপনাকে বলেছিলাম মনে আছে যে আমাদের বাড়ি থেকে বিয়েতে 50 জন বরযাত্রী যাবে। আসলে সেই সংখ্যাটা আমি একটু পরিবর্তন করতে চাই। এমন কথা শুনে চন্দনা দেবী ভয় পেয়ে যায়, কারণ ইতিমধ্যে বিয়েতে খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে সমস্ত কিছুরই ব্যবস্থা হয়ে গেছে। আর মাত্র 3 দিনের মাথায় তার মেয়ের বিয়ে। তাই এখন যদি বরযাত্রীর সংখ্যায় পরিবর্তন আসে তাহলে ভীষণ পরিমাণে সমস্যা হয়ে দাঁড়াবে। ও আচ্ছা, আপনারা বরযাত্রীর সংখ্যা পরিবর্তন করতে চান? মানে আমি বুঝলাম না। এই যে আপনি বললেন আপনাদের বেশি আত্মীয় স্বজন নেই, তাহলে হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত কেন? আপনি এরকম করে বলছেন কেন? আপনি এমন করে বলছেন যেন আমি আপনার কাছ থেকে আপনার কিডনি চেয়ে বসেছি। আমি বলতে চাইছি যে আমরা যেসব আত্মীয় স্বজনকে ধরেছিলাম যারা বরযাত্রী যাবে না, তারা কিন্তু আমাকে ফোন করে জানিয়েছে ওরাও আমাদের সঙ্গে বরযাত্রী যেতে চায়। তাই এখন 100 জন বরযাত্রী যাবে, আপনারা ব্যবস্থা করে রাখবেন। এই বলে রচনা দেবী ফোন রেখে দেয়। আর এরকম 100 জন বরযাত্রী আসার কথা শুনি চন্দনা দেবীর কপালে হাত পড়ে। আর সে যখন এমন কথা বাড়িতে জানায় তখন ছবি প্রচন্ড পরিমাণে রেগে যায়, কারণ এমনিতেই ননদের বিয়েতে এত বেশি বেশি করে টাকা খরচ হচ্ছে বলে ছবি সেটা একদমই পছন্দ করতে পারছে না। মামার বাড়ির আবদার নাকি? আগে বলেছিল 50 জন বরযাত্রী আসবে, আর এমনিতেই সেই 50 জনের খাবার খরচা করতে গিয়ে আমাদের পকেট একেবারে হালকা হয়ে যাচ্ছে, আর এখন আবার 100 জন হয়ে গেল। কোনো দরকার নেই এত বরযাত্রী খাওয়ানোর, বেকার বেকার টাকা নষ্ট। ছবি এরকম করে বললে প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে রেগে যায়। তুমি এরকম করে কেন বলছো বৌদি? তুমি এমন বলছো যেন সব টাকা তুমি খরচা করছো। আমার দাদা আর আমার মা আমার বিয়েতে টাকা খরচ করছে, আর যদি বরযাত্রীর সংখ্যা একটু বেশি হয়ে থাকে তাহলে না হয় আর একটু বেশি টাকা খরচ হবে। এতে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায় মানে? তুমি তো নিজে টাকা রোজগার করো না, তাই তুমি টাকার মর্ম বুঝবে কিভাবে? আর এখনকার দিনে এমনিতেও 20 জনের বেশি বরযাত্রী আসে না, সেখানে 50 জন, তার উপর এখন আবার 100 জন। মা, আমি বলছি শুনুন। সব কথা যখন বলেই ফেলেছো তাহলে এখন আবার কি বলতে চাইছো বলেই ফেলো। আমরা বরযাত্রীর 50 জনের জন্য যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি সেই খাওয়া দাওয়ার মধ্যে 100 জনকে খাইয়ে দেব, তাতে বেশি কোনো অসুবিধা হবে না। ছবি এত ফটং ফটং করে কথা বলছে শুনে তার স্বামী, শাশুড়ি মা এবং ননদ 3 জনেই প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর তারা চিন্তা করতে শুরু করে 100 জন বরযাত্রীর খাওয়া দাওয়া তারা কিভাবে আয়োজন করবে, কারণ বিয়েতে শুধু বরযাত্রী নয় অন্যান্য আত্মীয় স্বজনও থাকবে। এভাবেই দেখতে দেখতে একদিন কাটে। আর এমন সময় প্রীতম ক্যাটারিং সার্ভিসের সঙ্গে কথা বলে। দাদা, আপনাদেরকে আমরা বিয়ের জন্য যে প্লেটের এস্টিমেট দিয়েছিলাম না, তাতে আরো 50 প্লেট বাড়াতে হবে। আপনারা দয়া করে একটু বেশি করে ব্যবস্থাপনা করবেন। ধরুন আরো 100টা ফিশ ফ্রাই, আরো বেশি বেশি বিরিয়ানি, আরো 20 কেজি মটন রাখবেন। সে আবার কি কথা? এত বেশি ফিশ ফ্রাই, মটন, বিরিয়ানি বাড়ালে তাহলে কিন্তু আমাদের বাজেটও বেড়ে যাবে। তাহলে আপনাকে আরো এক্সট্রা 50,000 টাকা দিতে হবে, কারণ আপনি যা টাকা দিয়েছেন সেই টাকায় 50 জনের এক্সট্রা খাবার হয় না, বুঝেছেন? মানে আমাকে আরো 50,000 টাকা দিতে হবে? এরকম করবেন না দাদা, আমার কাছে এখন আর একটা টাকাও নেই। আপনি দয়া করে সব ব্যবস্থাপনা করে দিন, আমি ঠিক আস্তে আস্তে আপনাকে টাকা শোধ করে দেবো। না না দাদা, ওইসব সিনে আমি নেই। আপনার বোনের বিয়ের বরযাত্রী লোভীর মতো গিলে চলে যাবে, তারপর আমি টাকার জন্য আপনার পেছন পেছন দৌড়াবো, ওইসব করতে পারবো না। আগে টাকা, তারপর 50 জনের এক্সট্রা খাওয়া, বুঝেছেন? এরকম কথা শুনে প্রীতম আরো বেশি চিন্তায় পড়ে, কারণ এমনিতেই বিয়ের সময় অনেক টাকা খরচের ব্যাপার আছে। আর এরকম অবস্থায় সে কোথা থেকে 50,000 টাকা জোগাড় করবে কিছুই বুঝে উঠতে পারে না। ফলে তার কাছে এখন একটাই উপায় থাকে। সে তার বউয়ের কাছে গিয়ে বলে, বলছি শোনো না, কিছুদিন আগে তোমাকে একটা সোনার হার বানিয়ে দিয়েছিলাম না, ওইটা আমাকে একটু দিতে পারবে? তাহলে আমার ভীষণ কাজে লাগতো। আমার বোনের বিয়ে হয়ে গেলে আমি আবার টাকা জোগাড় করে তোমাকে হার বানিয়ে দেবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আমার সোনার হার তোমাকে দিতে পারবো না। 7 জন্মে তুমি মাত্র একটা সোনার হারই আমাকে বানিয়ে দিয়েছো, সেটাও এখন আমার কাছ থেকে নিয়ে নিচ্ছ। এরকম করো না প্লিজ, কারণ আমার বোনের বিয়ের বরযাত্রী খাওয়াতে এখন 50,000 টাকার বেশি লাগবে। তাই এখন তোমার সোনার হারটাই আমার কাছে ভরসা। প্লিজ আমার হারটা দিয়ে দাও। তোমার বোনের শ্বশুর বাড়ির গোষ্ঠী গিলবে, আর সেই জন্য আমি আমার হার জলাঞ্জলি দিতে পারবো না। তুমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা চাও, ভিক্ষা চেয়ে টাকা জোগাড় করো, কিন্তু আমার কাছ থেকে তুমি সোনার হার নেওয়ার চিন্তা করো না।
এই বলে ছবি রাগ করে সেখান থেকে চলে যায়। আর ছবির এত বড় কথা শুনে প্রীতমের ভীষণ পরিমাণে খারাপ লাগে। অন্যদিকে প্রিয়াঙ্কা তার দাদা বৌদির কথা ঘরের বাইরে থেকে দাঁড়িয়ে শুনতে পায়, ফলে প্রিয়াঙ্কার চোখে জল চলে আসে। এমন সময় প্রিয়াঙ্কা তার মায়ের কাছে গিয়ে বলে, মা, আমি বিয়ে করব না, কারণ আমার বরযাত্রীতে বেশি লোক আসবে বলে বৌদি দাদাকে অনেক খারাপ খারাপ কথা শোনাচ্ছে, আর আমার বিয়েতে দাদার অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, তাই আমি চাই না এরকম ভাবে কাউকে কষ্ট দিতে। এসব কথা বলতে নেই মা, তোর তো বাবা নেই, তাই তোর দাদাই হলো এখন তোর বাবার মতো। তোর দাদা ঠিক টাকা জোগাড় করে ফেলবে, আর আমিও তো তোর দাদাকে সাহায্য করব। তুই তোর বৌদির কথাই মন খারাপ করিস না কেমন? কালকে সকালবেলা তোর গায়ে হলুদ, তাই তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড় মা। এই বলে চন্দনা দেবী তার মেয়েকে ঘরে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে প্রীতম তার অফিসের বন্ধু বান্ধবদের কাছে টাকা ধার করতে শুরু করে। সেই টাকা ধার করে সে ভোলাকে দিয়ে দেয়। আর পরের দিন সকালবেলা গায়ে হলুদের অনুষ্ঠানের সময় মেয়ের বাড়ির লোকেরা ছেলের বাড়ি থেকে হলুদ পাঠানোর অপেক্ষা করতে শুরু করে। আর এমন সময় রচনা দেবী আবার প্রিয়াঙ্কার মাকে ফোন করে বলে, দিদি, আমার বাড়ি থেকে যে 100 জন বরযাত্রী যাবে, তারা কিন্তু সকালবেলা গায়ে হলুদও নিয়ে যাবে, তাই তাদের আপ্যায়নে কোন রকম কোনো ত্রুটি যেন না থাকে। আমার আত্মীয়রা কিন্তু সবাই খুঁতখুঁতে, তাই ওদেরকে ভালো মন্দ করে খাওয়াবেন কেমন? ওদের যেন কোনো অসুবিধা না হয়। কিন্তু চন্দনা দেবী এবার ভীষণ পরিমাণে রাগ করে, কারণ এরকম ভাবে বিয়ের বরযাত্রীর লোকেরা কখনো গায়ে হলুদের সময় খাবার খেতে আসে না, কিন্তু এখন তাদের কিছু করারও নেই। সুতরাং কিছুক্ষণ পরেই 100 জন বরযাত্রী গায়ে হলুদের অনুষ্ঠানে এসে হাজির হয়। আর একদিকে মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলছে, অন্যদিকে সবাই সেই 100 জন বরযাত্রীকে খাওয়াতে ব্যস্ত থাকে। তারা বেশি বেশি করে মিষ্টি, সিঙ্গারা, কচুরি ইত্যাদি খেয়ে নেয়। আর এভাবেই খাওয়া দাওয়া করে সবাই আবার ফিরে যায়। হ্যালো প্রিয়াঙ্কা, এটা আমি কি শুনছি বলো? আমার বাড়ি থেকে 100 জন বরযাত্রী তোমরা গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিল, আর তোমরা ভালো করে আপ্যায়ন করোনি। এটা কিরকম ব্যবহার শুনি? রতন, তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। আমার বাড়ি থেকে তোমার আত্মীয়দের যথেষ্ট ভালো আপ্যায়ন করা হয়েছে, মিষ্টি খাওয়ানো হয়েছে, সিঙ্গারা, কচুরি সবই তো খাওয়ানো হয়েছে। আর কিভাবে আপ্যায়ন করতে হয় আমি তো জানি না। চুপ করো, আমার মেসো বসে এসে সব বলেছে। তোমাদের বসের ব্যবস্থাটা ঠিকঠাক করোনি, কেননা সোফার গদিগুলো একটু শক্ত ছিল, সবার পেছনে লেগেছে, তাই আমার আত্মীয় স্বজনদের বসে সমস্যা হয়েছে, বুঝেছো? মানে কি বলতে চাইছো তুমি? মানে এই যে সন্ধ্যাবেলা যখন আমরা আত্মীয় স্বজনরা বিয়ের সময় যাবে, তখন যেন এরকম সমস্যা না হয়। আর ওইরকম ভাবে যদি আমাকে কথা শুনতে হয়, তাহলে কিন্তু আমি বিয়ের আসর ছেড়ে উঠে চলে আসবো বলে দিলাম। এই কথা বলে রতন প্রিয়াঙ্কার মুখের উপর ফোন কেটে দেয়, যার ফলে প্রিয়াঙ্কার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। কারণ তার বাড়ির লোকেরা বরযাত্রীদের সেবার জন্য এত সুন্দর করে আয়োজন করলেও তাকে এখন শ্বশুর বাড়ির লোকেদের কাছে কথা শুনতে হয়, আর যেটা মোটেই সহ্য করা যায় না। এভাবেই দেখতে দেখতে কিছু সময় কাটে। আর এমন সময় ছবি তার মা শ্যামলী দেবীকে ফোন করে বলে, মা, সন্ধ্যাবেলা কিন্তু তুমি বাবাকে নিয়ে খেতে বসে পড়ো। দেখলে তো বরযাত্রীদের কেমন অবস্থা, তা না হলে কিন্তু ভালো করে খেতে পারবে না। কারণ আমার ননদের শ্বশুর বাড়ি থেকে 100 জন বরযাত্রী গিলতে আসছে, আর ওরা কিন্তু ভীষণ হাগুড়ে, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নেবে কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ, দেখলাম তো, তোর শাশুড়ি মা পারেও বটে। একটা পেটুক পরিবারের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেছে, অবশ্য ঠিকই আছে। তোর যখন বিয়ে হয়েছিল, তোর শ্বশুর বাড়ির লোকেরাও কিন্তু এরকম ভাবেই বরযাত্রী গিলে এসেছে। তখন আমাদের সমস্যার কথা কেউ ভাবেনি। ঠিকই আছে, বুঝলি? হ্যাঁ মা, ঠিকই বলেছো। এখন যেহেতু নিজেদের টাকা খরচা হচ্ছে, তবু আমার বরের টাকা তো, তাই আমারও গায়ে লাগছে। ছাড়ো, বাদ দাও, কি আর করা যাবে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কাটে। আর সন্ধ্যাবেলা সবাই তৈরি হয়ে বিয়ে বাড়িতে চলে আসে। অন্যদিকে চন্দনা দেবীর পরিবারও খুব সুন্দর করে সেজেগুজে তৈরি হয়। আর কিছুক্ষণের মধ্যেই রতন তার আত্মীয় স্বজনকে নিয়ে বিয়ে করতে হাজির হয়। আর রতন বিয়ে বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার পিছন পিছন 100 জন বরযাত্রীও প্রবেশ করে। কি আমরা বিয়ে বাড়িতে প্রবেশ করলাম, আর আমাদের আপ্যায়নের কোনো ব্যবস্থা নেই? আমরা কোথায় ভেবেছিলাম যে আমরা বিয়ে বাড়িতে ঢুকবো আর আমাদের উপর গোলাপ জল ছেটানো হবে, কিন্তু কিছুই তো হলো না। এটা কিন্তু একদম ঠিক হলো না রতন। রতন চুপচাপ তার মেশো বিমল বাবুর কথা শুনে নেয়। আর এভাবেই কিছুক্ষণ কাটে। আর ঠিক এমন সময় ছবি এবং রচনা দেবী চন্দনা দেবীর পরিবারের কাছে যায়। এই যে দিদি, সেই কখন থেকে দেখছি আপনাদের ওয়েটার গুলো আমাদের বাড়ির আত্মীয় স্বজনদের খাবার পরিবেশন করছে, স্টার্টার দিচ্ছে, কিন্তু আপনারা চুপচাপ দাঁড়িয়ে আছেন। এটা কেন বলুন তো? আপনার বৌমা কিরকম ঘট সেজে দাঁড়িয়ে আছে দেখুন। আপনি কি বলতে চাইছেনটা কি? আমি ঘট সেজে দাঁড়িয়ে থাকবো না তো ননদের বিয়েতে কি করব? চাকরগিরি করব? অবশ্যই তুমি তোমার ননদের শ্বশুর বাড়ির লোকেদের খাবার পরিবেশন করে দাও। এটাই তো অতিথি আপ্যায়ন। যাও, তাড়াতাড়ি করো, সবাইকে গিয়ে খাবার পরিবেশন করো, তা না হলে কিন্তু আমার বাড়ির আত্মীয়রা খুব রেগে যাবে।
এই কথা শুনে ছবি ভীষণ পরিমাণে রেগে যায়, কিন্তু সে কিছুতেই খাবার পরিবেশন করতে চায় না। অন্যদিকে মেয়ের হবু শাশুড়ি মা এরকম করে বলছে বলে চন্দনা দেবী বরযাত্রীদের খাবার পরিবেশন করতে শুরু করে, কিন্তু যা দেখে প্রিয়াঙ্কার খুবই খারাপ লাগে, কারণ এবার জল মাথার উপর দিয়ে উঠে যাচ্ছে। অন্যদিকে বরযাত্রীদের এত বেশি পরিমাণে ভালো করে আপ্যায়ন করা হচ্ছে, তারপরও রচনা দেবী এবং তার পরিবার প্রিয়াঙ্কা ও তার পরিবারকে কথা শোনাতে ছাড়ে না। তোমার সাথে বিয়ে ঠিক করে একদম ভুল হয়ে গেছে, কেননা তোমরা ইচ্ছে করে আমার আত্মীয় স্বজনকে অপমান করছো, যাতে আমার আত্মীয় স্বজন এখান থেকে চলে যায়। আমাদের সমস্ত আত্মীয় স্বজনরাই বলা বলি করছে যে মাংসের পিস একবারে শক্ত, দাঁত দিয়ে ছেড়ে যাচ্ছে না। মানে বরযাত্রীদের এমন মাংস খাওয়ানো হচ্ছে যাতে বরযাত্রীরা খেতে না পেয়ে পালিয়ে যায়, তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছিস। আমিও শুনেছি যে আমার বাড়ি থেকে 100 জন বরযাত্রী এসেছে বলে সবাই ওদেরকে অনেক অপমান করছে। এটা কিন্তু ঠিক নয়। প্রিয়াঙ্কা এসব আর কিছুতেই সহ্য করতে পারে না, তাই সে বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে দাঁড়ায়। আপনাদের জীবনে অনেক সমস্যা, জানেন তো? এত সমস্যা নিয়ে ছেলেকে বিয়ে দিতে এসেছেন? এরকম সমস্যা প্রবণ ছেলেকে আমি বিয়ে করতে চাই না। আর আপনারা বিয়ে দিতে এসেছেন নাকি বরযাত্রীদেরকে নিয়ে বিজনেস করতে এসেছেন বুঝতে পারছি না। প্রিয়াঙ্কার এমন কথা শুনে সবাই প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ কেউ ভাবতেও পারে না যে নতুন বউ এরকম ভাবে কথা বলতে পারে। তুমি কি বলতে চাইছো কি? তোমার এত বড় সাহস যে তুমি সবার সামনে আমার বাড়ির লোকদেরকে অপমান করছো? বেশ করেছি, অপমান করেছি। প্রথমে বললে 50 জন বরযাত্রী নিয়ে আসবে, তারপর সেটা হয়ে গেল 100 জন। কেন, আমরা কি লঙ্গরখানা খুলে রেখেছি? তোমার এরকম 100 জন আত্মীয় স্বজনকে খাওয়াতে গিয়ে আমার দাদার এক্সট্রা 50,000 টাকা খরচ হয়েছে। তার উপর তোমরা আবার যৌতুকও নিচ্ছ, তার সাথে সাথে তোমাদের এত মুখের ঘটা। সুতরাং আমি তোমার মতো ছেলেকে বিয়ে করতে পারবো না। এক্ষুনি তুমি তোমার বরযাত্রীকে নিয়ে এখান থেকে হাওয়া হয়ে যাও, তা না হলে কিন্তু মেরে বের করে দেবো এখান থেকে। প্রিয়াঙ্কার কথা শুনে রতন এবং তার পরিবার ভীষণই ভয় পেয়ে যায়, আর তারা কিছুতেই সেখানে দাঁড়াতে চায় না। রতন সঙ্গে সঙ্গে তার আত্মীয় স্বজনকে নিয়ে বিয়ে বাড়ি থেকে কেটে পড়ে, আর এভাবে প্রিয়াঙ্কা নিজেই নিজের বিয়ে ভেঙে দেয়। অন্যদিকে ছবি এতদিন ধরে তার ননদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে বলে সেও প্রচন্ড পরিমাণে লজ্জিত বোধ করে, কিন্তু কয়েকদিনের মধ্যেই প্রিয়াঙ্কার আবার বিয়ে ঠিক হয়। কিন্তু এবার বরযাত্রীতে 100 জন খেতে আসে না। এবার খুব ভালো পরিবারের ছেলের সঙ্গে প্রিয়াঙ্কার শুভ বিবাহ সম্পন্ন হয়, আর বিয়ের পর প্রিয়াঙ্কা খুবই হাসি খুশি জীবনযাপন করতে থাকে। বড় বৌমা, আজকে না আমার ফুচকা খাওয়ার খুব ইচ্ছে করছে। কত দিন হয়ে গেল আমি ফুচকা খাইনি। আজকে আমাকে বেশ ভালো করে টক ঝাল দিয়ে ফুচকা বানিয়ে দাও তো। শাশুড়ি মায়ের কথা শুনে তার বড় বৌমা মনিকা প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে, এ কি বলছেন মা, আপনি ফুচকা খেতে ভালোবাসেন? আমি জানতাম না তো। এত বছর ধরে সংসার করছি, কখনো তো আপনার মুখে শুনলাম না যে আপনি ফুচকা খেতে ভালোবাসেন। আমিও তো ফুচকা খেতে ভালোবাসি। আর আপনি হয়তো জানেন না, আমি প্রত্যেক সপ্তাহে আপনার ছেলের সঙ্গে বাইরে ফুচকা খেতে যাই। তাহলে তো আমাদের শাশুড়ি বৌমা জুটি বেশ ভালো জমবে। চলুন আজকে আমি আর আপনি দুজনে মিলে বাইরে থেকে ফুচকা খেয়ে আসি। না না, আমি বাইরের ফুচকা খাই না। আমিও একটা সময় তোমার মতো প্রত্যেকদিন বাইরে ফুচকা খেতে যেতাম, কিন্তু একদিন আমি এক ফুচকাওয়ালাকে নর্দমার জল দিয়ে ফুচকার টক জল বানাতে দেখেছিলাম। তারপর থেকে আমি ফুচকা খাওয়াই ছেড়ে দিয়েছি। কিন্তু আজকে রূপকথা কার্টুন টিভিতে দেখলাম নতুন বৌমা শাশুড়ি মাকে ফুচকা বানিয়ে খাওয়াচ্ছে, তাই আমারও ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করছে। যাও, তুমি তাড়াতাড়ি আমার জন্য ফুচকা বানিয়ে নিয়ে এসো তো। আরে, নর্দমার জল দিয়ে আবার কেউ কখনো ফুচকা বানায়? আপনি কি ভুলভাল জিনিস দেখেছেন বলুন তো? আর তাছাড়া একটা ফুচকাওয়ালা যদি এরকম করেই থাকে, তার মানে এটা নয় যে পৃথিবীর সব ফুচকাওয়ালাই এরকম নোংরা ভাবে ফুচকা বানায়। বাড়িতে ফুচকা বানানো অনেক ঝামেলা। বিয়ের আগে আমি একবার ট্রাই করেছিলাম, কিন্তু অনেক খাটনি হয়েছিল বলে তারপর থেকে আমি আর বানাইনি। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, আমি আপনার জন্য ফুচকা বানিয়ে নিয়ে আসছি। এই বলে মনিকা তার শাশুড়ি মায়ের জন্য ফুচকা বানাতে চলে যায়। তার ফুচকা বানানো হয়ে গেলে সে যখন তার শাশুড়ি মাকে ফুচকা খেতে দেয়, তখন সেই ফুচকা কিছুতেই সঙ্গীতা দেবী খেতে পারে না। তুমি কি ফুচকা বানিয়েছো? আমি ফুচকা খাচ্ছি নাকি লুচি খাচ্ছি বুঝতে পারছি না। একটাও ফুচকা মুচমুচে হয়নি, আলু মাখাতে কোনো স্বাদ নেই। মনে হচ্ছে নুন দিয়ে আলু চটকে আলু ছানা করে খেতে দিয়েছো। আর টক জলে টক আছে বলে তো মনেই হচ্ছে না। নরমাল জল দিয়ে ফুচকা খাচ্ছি মনে হচ্ছে। ইস, আমার পুরো মুখটাই নষ্ট করে দিলে। নিয়ে যাও এই ফুচকাগুলো আমার সামনে থেকে। তোমাকে ফুচকা বানাতে বলাই আমার ভুল হয়েছে। ঠিক এমন সময় সঙ্গীতা দেবীর ছোট ছেলে চন্দন তার পছন্দের মেয়ে অদিতিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। আর অদিতিকে দেখেই সঙ্গীতা দেবীর প্রচন্ড পরিমাণে রাগ হয়,
কারণ অদিতি এক গরিব পরিবারের মেয়ে ছিল। তাই এর আগে চন্দন যখন অদিতির সঙ্গে তার সম্পর্কের কথা বাড়িতে জানায়, সঙ্গীতা দেবী কিছুতেই সেই গরিব মেয়েকে নিজের বাড়ির বৌমা করতে রাজি হয় না। চন্দন তার মাকে অনেকবার করে বোঝানোর চেষ্টা করলেও সঙ্গীতা দেবী কিছুই শুনতে রাজি হয় না। তাই শেষ পর্যন্ত আজকে চন্দন তার পরিবারের বিরুদ্ধে গিয়েই অদিতিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এটা তুই ঠিক করলি না চন্দন, আমি তোকে বারবার করে বারণ করেছিলাম এরকম গরিব পরিবারের মেয়েকে বিয়ে করিস না, কিন্তু তুই আমার কথা শুনিসনি। কি আছে এই মেয়ের মধ্যে শুনি? এই মেয়েটা তো কোনোভাবেই আমাদের বাড়ির বৌমা হওয়ার যোগ্য নয়। মা, তুমি এরকম ভাবে অদিতিকে অপমান করতে পারো না, কেননা অদিতি এখন এই বাড়ির বউ, তোমার ছোট বৌমা। আর তুমি কিছু না জেনে কিভাবে বলছো অদিতি এই বাড়ির বৌমা হওয়ার যোগ্য নয়? অদিতি গরিব, তাতে কি হয়েছে? গরিব বলে তুমি ওকে এইভাবে অসম্মান করতে পারো না। অদিতি খুব ভালো মেয়ে। আর তুমি কি জানো অদিতি খুব ভালো ফুচকা বানাতেও পারে? অদিতির হাতের ফুচকা খেলে তুমি একদম পাগল হয়ে যাবে। এই যে চন্দন, তুমি কি ভেবেছো তুমি মাকে ফুচকার লোভ দেখাবে আর মা এই গরিব মেয়েটাকে বাড়ির বৌমা হিসেবে স্বীকার করে নেবে? মা, আপনি একদম আপনার ছোট ছেলের কথাই বিশ্বাস করবেন না। এরা আপনাকে ফুচকার লোভ দেখাচ্ছে। আর তাছাড়া এই মেয়ে যে ভালো ফুচকা বানাতে পারে তা তুমি কি করে জানলে শুনি? বৌদি, তুমি একদম আমাদের মাঝখানে কথা বলবে না। আমি অদিতির হাতের ফুচকা খেয়েছি বলেই বলছি। মা, তোমার যদি বিশ্বাস না হয় তুমি একবার অদিতির হাতের ফুচকা খেয়ে দেখো। আমি 100% সিওরিটি দিচ্ছি অদিতির হাতের ফুচকা তোমার খুব পছন্দ হবে। আর যদি তোর বউয়ের হাতের ফুচকা আমার পছন্দ না হয় তাহলে কি করবি? তুই ভালো করেই জানিস আমি ফুচকা খেতে কতটা ভালোবাসি। অনেক বছর পর আজকে আমার ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছে। একটা বাজে ঘটনার জন্য আমি ফুচকা খাওয়া এতদিন পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম। কিছুক্ষণ আগে বড় বৌমা খুবই বাজে ফুচকা খাইয়ে আমার মুখটা একেবারে নষ্ট করে দিয়েছে। তাই আমি এই মেয়েটাকে একটা সুযোগ দিতে চাই। যদি এই মেয়ে ভালো ফুচকা বানিয়ে আমাকে খাওয়াতে পারে তাহলে এই বাড়িতে বৌমা হিসেবে এই মেয়ে জায়গা পাবে, না হলে ঘাড় ধাক্কা দিয়ে এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেব। ঠিক আছে মা, আমি আপনার শর্ত মেনে নিলাম। আমার বানানো ফুচকা যদি আপনার পছন্দ না হয় তাহলে আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব। আমি কথা দিচ্ছি। দিদি, তোমাদের রান্নাঘরটা কোথায় আমাকে একবার দেখিয়ে দাও তো। বাবা, তোমার সাহস আছে দেখছি। নিজেকে চালাক মনে করছো? চন্দন তোমাকে সবই শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছে, তাই না? তবে তুমি যতই ভালো ফুচকা বানাও না কেন আমার শাশুড়ি মায়ের পছন্দ হবে না, এটা আমি তোমাকে বলে দিলাম। কারণ তুমি আমার শাশুড়ি মাকে চেনো না। আমি এই বাড়িতে 8 বছর ধরে সংসার করছি, এখনো পর্যন্ত আমার হাতের কোনো রান্নাই আমার শাশুড়ি মায়ের পছন্দ হলো না। এভাবেই মনিকা তার ছোট যাকে উল্টোপাল্টা কথা বলে রান্নাঘর দেখিয়ে দেয়। আর অদিতি এবার ফুচকা বানানোর কাজে লেগে পড়ে। ওদিকে মনিকা এবং তার শাশুড়ি মা অদিতির হাতের ফুচকা খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। 1 ঘন্টার মধ্যেই অদিতি তার শাশুড়ি মায়ের জন্য স্পেশাল ফুচকা বানিয়ে নিয়ে চলে আসে। এই নাও মা, তোমার ছোট বৌমার হাতের স্পেশাল ফুচকা একেবারে তৈরি। আরে অদিতি, তুমি দাঁড়িয়ে কি ভাবছো? দাও দাও, মাকে ফুচকা দাও। মা আগে খেয়ে বলুক কেমন হয়েছে, তারপর আমরাও খাবো। এই শুনে অদিতি তার শাশুড়ি মাকে ফুচকা খেতে দেয়। সঙ্গীতা দেবী তার ছোট বৌমার বানানো ফুচকা প্রথমে টেস্ট করে দেখে, আর সেই ফুচকার স্বাদ সঙ্গীতা দেবীর কাছে দারুণ লাগে। তাই সে একটা ফুচকা খেয়ে কিছুতেই নিজেকে আটকে রাখতে পারে না। সে একের পর এক ফুচকা খেতেই থাকে। আর এই দেখে সবাই প্রচন্ড পরিমাণে অবাক হয়। মা, তুমি কিছু বলছো না কেন? অদিতি কেমন ফুচকা বানিয়েছে বলো? কেমন লাগছে ফুচকাগুলো খেতে তোমার? মা, আস্তে খাও, ফুচকা গলায় বেঁধে যাবে তো তোমার। কই, আমাকেও একটা দাও, আমরাও খেয়ে দেখি কেমন হয়েছে। বৌদি, তুমিও খাও। এই দাদা, কেউ ফুচকাতে হাত দিবি না বলে দিলাম। এখানে যতগুলো ফুচকা আছে সব আমি একা খাবো। আমি কাউকে একটাও ফুচকা দিতে পারবো না, কারণ আমার ছোট বৌমা দারুণ ফুচকা বানিয়েছে। এত ভালো ফুচকা আমি জীবনে প্রথমবার খাচ্ছি। দারুণ দারুণ। যেমনই মুচমুচে ফুচকা, তেমনই চটপটা আলু মাখা, আর সেই সাথে এই টক জল, সব মিলিয়ে অসাধারণ। মা, আমি জানি আপনি একদম মিথ্যা কথা বলছেন। এই ফুচকাগুলো মোটেই খেতে ভালো হয়নি। আপনি আপনার ছোট বৌমাকে এই বাড়ি থেকে তাড়াবেন না বলে ইচ্ছা করে নাটক করছেন। সেই জন্যই তো আমাদের কাউকে আপনি এই ফুচকা খেতে দিচ্ছেন না। আরে, এ তো মহা মুশকিলে পড়লাম। এতদিন পর একটু মন ভরে ফুচকা খাচ্ছি আর তুমি বিরক্ত করছো। ঠিক আছে, এই নাও, এখান থেকে আমি তোমাকে মাত্র একটা ফুচকা দিচ্ছি, শুধুমাত্র টেস্ট করার জন্য। আর তুমি 7 জনম তপস্যা করেও এরকম ফুচকা কখনো বানিয়ে আমাকে খাওয়াতে পারবে না। আর ছোট বৌমা, তুমি এত কম ফুচকা বানিয়েছো কেন? তুমি জানো কত বছর পর আজকে আমি মন ভরে ফুচকা খাচ্ছি? যাও, তুমি আমার জন্য আরো ফুচকা বানিয়ে নিয়ে এসো। এই শুনে অদিতি খুবই খুশি হয়, আর সে আবার খুশি মনে তার শাশুড়ি মায়ের জন্য ফুচকা বানাতে চলে যায়। আর এদিকে মনিকা কেবলমাত্র একটা ফুচকা খেয়ে বুঝতে পারে সত্যি অদিতি দারুণ ফুচকা বানিয়েছে, কিন্তু সে কিছুতেই সেটা সবার সামনে স্বীকার করতে চায় না।
সত্যিই তো অদিতি খুব ভালো ফুচকা বানিয়েছে। মাত্র একটা ফুচকা খেয়ে আমার একটুও মন ভরলো না। এই ফুচকার স্বাদ আমার মুখে একেবারে লেগে গেল। নিজে কারি কারি ফুচকা খাচ্ছে আর আমাকে কেবলমাত্র দুটো ফুচকা দিয়েছে। কিন্তু এবার আমার কি হবে? আমার শাশুড়ি মা তো এবার আমার হাড় মাছ জ্বালিয়ে খাবে আর দিন রাত আমার কানের কাছে ছোট বৌমার প্রশংসা করবে। কিছুক্ষণের মধ্যেই অদিতি আবার তার শাশুড়ি মায়ের জন্য অনেক অনেক ফুচকা বানিয়ে নিয়ে আসে। মা, আপনি আর বেশি ফুচকা খাবেন না। আপনি অনেক ফুচকা খেয়েছেন। ময়দা দিয়ে তৈরি ফুচকা খেলে আপনার শরীর কিন্তু খারাপ করবে। তাই আপনি এই ফুচকাগুলো আমাকে দিয়ে দিন। আমি তো মাত্র একটা ফুচকা খেয়েছি। না না দিদি, আমি ফুচকাগুলো ময়দা দিয়ে তৈরি করিনি। ময়দা আমাদের শরীরের পক্ষে ভালো নয়। তাই আমি শাশুড়ি মায়ের জন্য এই ফুচকাগুলো সুজি আর আটা দিয়ে বানিয়েছি। আজকে শাশুড়ি মা মন ভরে ফুচকা খেতে চাইছে, খাক না। আর প্রত্যেকদিন তো শাশুড়ি মা ফুচকা খাবে না। আর তুমি চিন্তা করো না, আমি অনেক ফুচকা বানিয়েছি, তাই তুমিও মন ভরে ফুচকা খাও। এভাবেই প্রথম দিন থেকেই সঙ্গীতা দেবী তার ছোট বৌমার হাতের ফুচকা খেয়ে একেবারে পাগল হয়ে যায়। তাই সেই দিনের পর থেকে সে মাঝে মধ্যেই তার ছোট বৌমাকে ফুচকা বানিয়ে দিতে বলে। আর সে যখনই ফুচকা খেতে বসে তখনই তার ছোট বৌমার অনেক অনেক প্রশংসা করে আর বড় বৌমাকে অপমান করে। যেদিন থেকে ছোট এই বাড়িতে এসেছে, আমার শাশুড়ি মাকে নিজের হাতের বানানো স্পেশাল ফুচকা খাইয়ে একেবারে বশ করে নিয়েছে। শাশুড়ি মা এখন আমাকে পাত্তাই দেয় না। যখন তখন আমাকে ছোটর সামনে অপমান করছে। আমি এই অপমান মেনে নেব না। ছোট কিভাবে ফুচকা বানাই আমাকে শিখতেই হবে। ছোট যখন এবার ফুচকা বানাবে, আমি রান্নাঘরে জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখব আর ওর ফুচকা বানানোর পদ্ধতি শিখে নেব। তারপর আমিও আমার শাশুড়ি মাকে ফুচকা বানিয়ে আমার শাশুড়ি মায়ের মন জয় করব। এভাবেই মনিকা এবার তার ছোট জায়ের কাছ থেকে ফুচকা বানানোর পদ্ধতি শেখার জন্য সুযোগ খুঁজতে শুরু করে। আর দু একদিনের মধ্যেই অদিতি যখন রান্নাঘরে তার শাশুড়ি মায়ের জন্য ফুচকা বানাতে যায়, তখনই মনিকা দৌড়ে রান্নাঘরের জানালার কাছে চলে যায়। আর সে জানালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে ভিডিও করতে শুরু করে। ছোট কিভাবে ফুচকা বানাচ্ছে আমি সব ভিডিও রেকর্ড করে নেব, না হলে আমি যা মাথা মোটা, পরে আমি ভুলে যাব কিভাবে ফুচকা বানাতে হবে। এ কি, অদিতি এটা কি করছে? মনিকা দেখে যে অদিতি একটা ব্যাগের মধ্যে থেকে ছোট একটা কৌটো বের করছে আর সেই কৌটো থেকে মশলা জাতীয় কিছু একটা নিয়ে আলু মাখা এবং টক জলের মধ্যে মিশিয়ে দিচ্ছে। এই দেখে মনিকা একেবারে চমকে ওঠে আর সে তখনই দৌড়ে তার শাশুড়ি মায়ের কাছে চলে যায়। মা, আপনার ছোট বৌমা কি সাংঘাতিক আপনি জানেন না। আমার তো প্রথম দিন থেকে ওর উপরে সন্দেহ হচ্ছিল অদিতি আপনার উপর জাদু টোনা করছে, কালো জাদু করছে। ও আপনার জন্য ফুচকা বানানোর সময় একটা কৌটো থেকে কি একটা যেন আলু মাখা টক জলের মধ্যে মিশিয়ে দিচ্ছে। আমি নিজে চোখে দেখেছি। ও ব্যাগের মধ্যে ওই কৌটোটা লুকিয়ে রাখে। আমি শিওর ওই মশলার মধ্যে নিশ্চয়ই ও কোনো জাদুটোনা করেছে যাতে আপনাকে বশ করতে পারে। মনিকার কথা শুনে সঙ্গীতা দেবী একেবারে আকাশ থেকে পড়ে। কি বলছোটা কি? তুমি ঠিক দেখেছো? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? এই শুনে মনিকা তখনই তার ফোনের ভিডিও রেকর্ডিং তার শাশুড়ি মাকে দেখিয়ে দেয়। আর সঙ্গীতা দেবীও সেই ভিডিও দেখার পর তার ছোট বৌমার উপর সন্দেহ করতে শুরু করে। আর সে প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে অদিতিকে তখনই সেখানে ডেকে আনে। তোমাকে আমি ভালো মেয়ে মনে করেছিলাম, কিন্তু তুমি যে এত সাংঘাতিক মহিলা সেটা আমি জানতাম না। আমি এবার বুঝলাম তুমি আমার ছেলেকে কিভাবে হাত করেছো। ফুচকার মধ্যে কালো জাদু করে তুমি আমার ছেলেকে যেরকম ফাঁসিয়েছো, সেরকমই এই বাড়িতে এসে তুমি আমার উপর কালো জাদু করছো। ফুচকার মশলার মধ্যে কালো জাদু করে তুমি আমাকে খাওয়াচ্ছ যাতে তুমি আমাকে বশ করতে পারো। তুমি কি ভেবেছো আমাকে বশ করে আমার সব সম্পত্তি তুমি নিজের নামে লিখে নেবে? অদিতি তার শাশুড়ি মায়ের কথা শুনে একেবারে আকাশ থেকে পড়ে। এসব আপনি কি বলছেন মা? আমি আপনার উপর কালো জাদু করতে যাব কেন? আপনারা আমাকে ভুল ভাবছেন। আর দিদি, তুমি আমাকে ফুচকাতে যে মশলা ব্যবহার করতে দেখেছো, ওটা তো আমার মাস্তুতো দাদার তৈরি করা ফুচকা বানানোর স্পেশাল মশলা। আসলে আমার মাস্তুতো দাদা ফুচকা বিক্রি করে আর ও দারুণ ফুচকা বানাতে পারে। তাই আমি যাতে শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি মায়ের পছন্দ মতো ফুচকা বানিয়ে খাওয়াতে পারি, তাই আমার মাস্তুতো দাদার কাছ থেকে আমি ফুচকা বানানো শিখে এসেছিলাম। আর আমার দাদার কাছ থেকে এই মশলাও আমি নিয়ে এসেছিলাম। হ্যাঁ মা, অদিতি ঠিকই বলেছে। অদিতির মাস্তুতো দাদা ফুচকা বিক্রি করে আর অদিতি স্পেশাল মশলা ওর দাদার কাছ থেকে নিয়ে এসেছে। আর এই যে বৌদি, আমার বউয়ের উপর হিংসা করা বন্ধ করো। আর এরকম গোয়েন্দাগিরি না করে তুমি যদি আমার বউয়ের কাছ থেকে ফুচকা বানানো শিখতে চাও, তাহলে সরাসরি আমার বউকে বলো। আমার বউয়ের মন অনেক ভালো, ও তোমাকে নিশ্চয়ই ফুচকা বানানো শিখিয়ে দেবে। এই শুনে মনিকা এবং তার শাশুড়ি মা নিজেদের ভুল বুঝতে পারে আর তারা তখনই অদিতির কাছে ক্ষমা চায়। মনিকাও সেদিনের পর থেকে তার ছোট জায়ের সঙ্গে কোনো রকম শত্রুতা করে না,
বরং এখন তারা দুই যায় একেবারে বোনের মতো মিলেমিশে থাকে। এমনকি মনিকাও এখন অদিতির কাছ থেকে ফুচকা বানানো শিখে নেয়। এভাবেই তারা দুই বৌমা মিলে মাঝে মধ্যেই শাশুড়ি মাকে ফুচকা বানিয়ে খাওয়ায়। শুধু তাই নয়, সঙ্গীতা দেবীও নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসে। সে তার দুই বৌমার মধ্যে কোনো রকম ভেদাভেদ করে না। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।